সেই রাত থেকেই সদানন্দের আসল সাধনা শুরু। এক কৃষ্ণপক্ষের অমাবস্যা, হস্তা নক্ষত্রের রাত, আকাশ ভেঙে বৃষ্টি নামছে। শ্মশানের কাদা মাটিতে শুইয়ে রাখা হয়েছে এক অপঘাতে মরা চাঁড়ালের পচা গলা দেহ, আর তার পেটের ওপরে ধ্যানাসনে বসে আছে সদানন্দ। সব দেহ মাঝে মাঝে মুখ হাঁ করে জান্তব একটা চিৎকার করে উঠছে, আর সদানন্দ তার মুখে ঠেসে দিচ্ছে ভেজা চাল, ছোলা ভাজা, খই আর দেশি মদ। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতা ভেঙে গেল। দক্ষিণের আকাশ আগুন রঙে রাঙা হয়ে উঠল, বাতাস ভরে উঠল পচা মাংসের দুর্গন্ধে। সদানন্দ বুঝল তার সাধনা বিফলে যায়নি। নরকের দরজা খুলেছে, দিক চক্রবাল জুড়ে ভেসে আসছে অদ্ভুত সব ছায়া, আর তাদের পায়ের শব্দে কাঁপছে চণ্ডীখোলের জল। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন বছরে গল্প কথা আনতে চলেছে একের পর এক হাড় হিম করা গল্প। তাই প্রত্যেকটা গল্পের আপডেটস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও। আমার সাথে ভয়ের দুনিয়ায় পাড়ি দিতে প্রস্তুত হয়ে যাও। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। আপনারা শুনছেন শুভজিৎ ব্যানার্জির কলমে কুম্ভাণ্ড পিশাচ। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব লীলা এক অন্য মাত্রায় পৌঁছেছে। শ্রাবণের আকাশ যেন আজ বহু দিনের জমে থাকা আক্রোশে ফেটে পড়েছে। জানলার শার্সিতে বৃষ্টির ছাট এমন শব্দে আছড়ে পড়ছে যা শুনলে মনে হবে যেন হাজার হাজার অদৃশ্য নখ আঁচড় কাটছে কাঁচের বুকে। মাঝে মাঝে মেঘের গুরুগম্ভীর গর্জনে আমাদের ক্লাব ঘরের পুরনো ভিতটা কেঁপে উঠছে। ঘরের ভেতরে একটা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে, আর তার সেই হলদেটে আলোতে আমাদের প্রত্যেকের ছায়া দেওয়ালে পড়ে তীর করে কাঁপছে। ক্লাবের সবেধন নীলমণি ওই উত্তরের জানলাটি বন্ধ করতে করতে সোম একটু বিরক্ত হয়েই বলল, ধুর, স্বপন কাকু না আসলে না ঠিক জমছে না আড্ডাটা। একে শীতকালের সন্ধে, তাতে আবার বৃষ্টি নেমেছে। এই লোডশেডিংয়ে স্বপন কাকুর হাড় হিম করা গল্প ছাড়া সন্ধেটা একেবারে পুরো মাটি। আমরা সবাই সহমত প্রকাশ করলাম। এটা তো সত্যি যে স্বপন কাকু আমাদের এই গ্রুপের একেবারে প্রাণ কেন্দ্র। তিনি না থাকলে সন্ধ্যের আড্ডা জমে না, যেন সবটাই পান সে মনে হয়। তার ঝুলিতে যে কত বিচিত্র অভিজ্ঞতার ভাণ্ডার আছে তা বোধহয় আমাদের ধারণারও বাইরে। কিন্তু আজ আমাদের চিন্তার আরও একটা বড় কারণ আছে, আর সেটা হলো অরূপ। আমাদের গ্রুপের মধ্যে অরূপ হলো সব থেকে হামবড়া আর বোদ্ধা টাইপের ছেলে। পৃথিবীর এমন কিছু নেই যা ওর অজানা নয়। যুক্তির ধার ধরনের ব্যাপার নেই, অথচ সব কিছুকেই দেখো ওর যুক্তিহীন, ভুলভাল, মিথ্যে বলে মনে হয়। ওর ধারণা পৃথিবীতে ওর মতো প্রাজ্ঞ ও পণ্ডিত লোক খুব কমই আছে। আমরা তো মাঝে মাঝে ইয়ার্কি মেরে ওকে আইনস্টাইন বা ফেলুদা বলেও ডাকি, যদিও তাতে ওর স্বভাবের কোনো পরিবর্তন হয় না, বরং ও সেটাকে কমপ্লিমেন্ট হিসেবেই ধরে। সেই অরূপ সপ্তাহ 2 আগে চাকরিটা খুইয়েছে। বেচারা তাই এখন হন্যে হয়ে কাজ খুঁজছে, তবে কোথাও কিছু মিলছে না। ছেলেটা আজ ক্লাবেও আসেনি। এদিকে বাইরে এমন দুর্যোগ। ছেলে সে যেমনই হোক না কেন, বন্ধু তো, তাই আমাদের সকলেরই অল্প বিস্তর চিন্তা হচ্ছে বই কি।
এরই মাঝে তিতির টর্চটা জেলে দেওয়ালের ঘড়ির দিকে তাকালো। কাঁটা দুটো এই সবেমাত্র 7:30 পেরিয়েছে। কাকু কি আজ আসবেন না? শুনেছি অরূপের জন্য তিনি খুব চিন্তায় আছেন। অরূপকে আজ খুব চিন্তিত মনে হচ্ছিল দুপুরে। কোথায় নাকি একটা ইন্টারভিউ দিতে গেছে শুনলাম। আবার এটাও শুনলাম জায়গাটা নাকি খুব একটা সুবিধার নয়। ঠিক সেই মুহূর্তেই ক্লাব ঘরের ভারী কাঠের দরজাটা ক্যাঁক শব্দ করে খুলে গেল। দমকা বাতাসের সাথে একরাশ বৃষ্টির জল আর কনকনে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল ভেতরে। হ্যারিকেনের শিখাটা দপ করে নিভে যাওয়ার উপক্রম হলো, যেন কোনো অদৃশ্য শক্তি ফুঁ দিয়ে আলোটা নেভাতে চায়। ততক্ষণে আমরা সকলে দরজার দিকে ফিরেছি। দেখি স্বপন কাকু দাঁড়িয়ে, কিন্তু তাকে দেখে আজ কেমন যেন অচেনা লাগলো। আমাদের পরিচিত সেই হাসি খুশি ভাবটা নেই। তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। পরনের পাঞ্জাবিটা সামান্য ভিজেছে, হাতে কোনো ছাতা নেই, তবে তার ডান হাতে ধরা আছে লাল শালু কাপড়ে মোড়া একটা ভারী পুঁটুলি। তিনি দরজায় দাঁড়িয়েই একবার পুরো ঘরটা দেখে নিলেন। আমি তড়িঘড়ি উঠে গিয়ে চেয়ারটা এগিয়ে দিলাম। আরে এ কি কাণ্ড, ভিজে গিয়েছেন তো দেখছি। ওভাবে দাঁড়িয়ে থাকলে হবে, ভেতরে আসুন, ভেতরে আসুন। স্বপন কাকু ধীর পায়ে ভেতরে ঢুকলেন। তিনি চেয়ারটাই বসলেন না, বরং হাতের সেই লাল পুঁটুলিটা অত্যন্ত সাবধানে টেবিলের মাঝখানে রাখলেন। দেরি হয়ে গেল খুব বল। তার চোখ তখনও ওই লাল পুঁটুলিটার ওপর। দেরি মানে? আমরা তো ভাবলাম আপনি আজ আর আসবেনই না। আর আপনি এই দুর্যোগে কোথায় গিয়েছিলেন বলুন তো? হাতে আবার ওটা কি? স্বপন কাকু পুটুলির ওপর আলতো করে হাত বোলালেন। বৃষ্টি তো শুধু শরীর ভেজায় রে, তো শরীরের দোহাই দিয়ে কর্তব্য পালনে উদাসীন হলে চলবে কেন? কিছু কিছু কাজ থাকে যা ঝড়ের রাতেও সারতে হয়। ধরে নে তেমনই একটা কাজে গিয়েছিলাম, একটু দূরে গিয়েছিলাম। একটা বিশেষ জিনিস সংগ্রহের প্রয়োজন ছিল কিনা। কি জিনিস কাকু? জিকো কৌতূহলী হয়ে হাত বাড়ালো পুঁটুলিটার দিকে। হাত দিস না। স্বপন কাকুর গলায় হঠাৎ এমন এক আদেশের সুর বেজে উঠল যে জিকো চমকে উঠে হাত সরিয়ে নিল। কাকুর চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠেই আবার শান্ত হয়ে গেল। ওটা এখনো খোলার সময় হয়নি, সময় হলেই দেখবি। কিছু জিনিস সঠিক সময়ের আগে স্পর্শ করতে নেই, তাতে তার দ্রব্যগুণ নষ্ট হয় বই কি। আমরা ওর দিকে চাইলাম। কাকুর আচরণ আজ যেন বড়ই অদ্ভুত। তিনি সাধারণত এমন ধাঁধায় কথা বলেন না। আচ্ছা কাকু, অরূপের কোনো খবর পেলেন? আমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। আজ তো এলো না। অরূপের নামটা শুনতেই স্বপন কাকুর মুখের সেই শান্ত ভাবটা নিমেষে মিলিয়ে গেল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি পকেট থেকে নস্যির ডিবেটা বের করলেন, কিন্তু নস্যি নিলেন না, শুধু হাতের মধ্যে ওটাকে ঘোরাতে লাগলেন। আর মুখে গভীর চিন্তার বহিঃপ্রকাশ স্বরূপ বললেন, আসলো না। হ্যারিকেনের শিখাটার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। বেশ কিছুটা সময় কাটার পর স্বপন কাকু নিজেই নিস্তব্ধতা ভাঙলেন। আজ থেকে 50 বছর আগে ঠিক এইরকমই এক বর্ষার রাতে আমিও একই ভুল করতে দেখেছিলাম একজনকে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাই ইতিহাস বারবার ফিরে আসে, কেবল পাত্রপাত্রী বদলে যায়। বলাই বাহুল্য, আমাদের মাথা একেবারেই খুলিয়ে গেল। 50 বছর আগে কে কি ভুল করেছিল, আর সে কথা এখন কি পরিপ্রেক্ষিতেই বা উঠে এলো। স্বপন কাকুর কথার পর এই প্রশ্নটাই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কেউ কিছু বললাম না, কারণ আজকের ব্যাপারটা যে অন্যরকম সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। আজ গল্পের আর্জি না জানাতেই হঠাৎ করে এইভাবে গল্প শুরু করে দেবেন স্বপন কাকু, সেটা বোধ করি আমরা কেউই আন্দাজ করিনি। তাই সবাই মুখে কুলু পেতে রইলাম।
স্বপন কাকু আবারও একটা দীর্ঘশ্বাস ফেললেন। টেবিলের ওপরে রাখা সেই লাল পুঁটুলির দিকে চেয়ে থেকে বলতে শুরু করলেন। ঘটনাটার শুরু হয়েছিল 1967 সালে। তখন আমি রেলের চাকরিতে সদ্য ঢুকেছি। পোস্টিং বরাকর স্টেশন। জুনিয়র স্টেশন মাস্টার হিসাবে সেখানে কাজে যোগ দিলাম। সেই সময় ব্যাপারটা আমি দেখেছিলাম। বাইরের ঝড়ের দাপটের সাথে কাকুর গলার স্বরটাও বদলাল। তিনি আমাদেরকে নিয়ে পাড়ি দিলেন এক অভিশপ্ত অতীতে। এই ঘটনাটা যখনকার, তখন আমি ওই বরাকর স্টেশনের জুনিয়র স্টেশন মাস্টার হিসাবে কাজ করছি। তখনকার দিনে আজকের মতো এত সহজে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা ছিল না। এখন তোরা যেমন শর্ট মেসেজ সার্ভিস ব্যবহার করিস, তখন আমাদের ছিল টেলিগ্রাম। প্রয়োজনীয় শব্দগুলোকে সাজিয়ে মূল তথ্যটুকু আদান প্রদান করার সেটাই সবথেকে সহজ পদ্ধতি ছিল। এছাড়াও ওয়্যার্ড টেলিফোন কানেক্টিভিটি তো ছিলই। ঘটনাটা কানে এসেছিল আমাদের স্টেশনের একজন কুলির মাধ্যমে। ব্যাপারটা যেমন অদ্ভুত তেমনই অবিশ্বাস্য। বরাকর থেকে 4 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম গাঙ্গুতিয়া। ঘটনাটা সেখানকার। তখন গাঙ্গুতিয়া একটা গণ্ড গ্রাম মাত্র, বিশেষত্ব কিছুই ছিল না। তো সরাসরি ঘটনাটায় আসি। আগে যতটা শুনেছি ততটা বলে নিই, তারপর আমি যা প্রত্যক্ষ করেছি তার বর্ণনা দিচ্ছি। আমরা সকলে নড়ে চড়ে বসলাম। বুঝলাম আজ রাতে এমন কিছু শুনতে চলেছি যা আমাদের চেনা জগতের সমীকরণকে বদলে দেবে। কুলি রতনলাল যা বলেছিল তার যতটা মনে আছে ততটাই বলছে এখানে। কয়েক মাস ধরে সেই গাঙ্গুতিয়া গ্রামটায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছিল। শুরুটা হয়েছিল গ্রামের একটা বাড়িকে ঘিরে। গ্রামের লোকের গোচরে আসতে আসতে বেশ কিছু ক্ষতি হয়ে যায়। সদানন্দ সাঁতরা গাঙ্গুতিয়া গ্রামের একজন কেষ্টবিষ্ট ছিলেন, বেশ অবস্থাপন্ন গৃহস্থ। কিন্তু কিভাবে তিনি এত টাকা রোজগার করলেন সেটা কারোর জানা ছিল না। পুলিশ ও এলাকার লোকজন এক প্রকার নিশ্চিতই ছিল যে সাঁতরারা কোনো বেআইনি ও অনৈতিক উপায়ে রোজগার চালাচ্ছে। তবে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি কেউ। এহেন সাঁতরা পরিবার তাদের বিলাসবহুল প্রাসাদোপম অট্টালিকাতে সপরিবারে এক রাতের মধ্যেই নির্বংশ হয়ে গেল। এক দুটো নয়, 7 জন পূর্ণবয়স্ক মানুষ আর 4টে কিশোরের মৃত্যু এলাকায় সাড়া ফেলে দিয়েছিল সেই সময়। কি এমন ঘটল সেটা তদন্ত করে দেখার জন্য পুলিশের অনুসন্ধান শুরু হলো। প্রাথমিকভাবে খাদ্যের বিষক্রিয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে আগের রাতের উচ্ছিষ্ট পরীক্ষা করা হলো। প্রতিটা শবদেহের পোস্টমর্টম হলো, কিন্তু কোথায় কি? না আছে খাদ্যে কোনো বিষাক্ত পদার্থের নমুনা, না কারোর দেহে কোনো রকম অ্যাবনর্মালিটি। মাসখানেক ধরে তাবড় তাবড় অফিসার ও গোয়েন্দারা অনেক চেষ্টা করেও এর কোনো কনক্লুশন টানতে পারলেন না। শেষে সরকারি সম্পত্তিতে কেস ফাইলটা তালাবন্ধ হয়ে পুলিশের আলমারিতে ধুলো খেতে লাগলো। আচ্ছা কাকু, সাঁতরাদের সোর্স অফ ইনকাম কি ছিল? সদানন্দ সাঁতরা এক্স্যাক্টলি কি করতো সেটা খুব একটা পরিষ্কার জানা নেই, কিন্তু এত বড় সম্পত্তি যে তার নিজে হাতে গড়া এটুকু জানতাম। বড় ছেলের একটা মুদিখানার দোকান ছিল গ্রামের হাটে, কিন্তু বিক্রি বাটা খুব একটা বেশি ছিল না। মেজ ছেলের মণিহারির দোকান ছিল, সেটাও হাটে, তারও ব্যবসার অবস্থা তথৈবচ। তৎসত্ত্বেও সাঁতরাদের অবস্থা রাজা রাজরাদের থেকে কম কিছু ছিল না। তো এই রোজগারের উৎস অনুসন্ধান করতে গিয়ে এই যে ঘটনাটা বেরিয়ে পড়ল, তোরা সেটাকে কি বিশেষণ দিবি সেটা তোদের ব্যাপার। সেটাই বলি এবার। সদানন্দ সাঁতরা কোনো ধনী পরিবারের ছেলে ছিল না। তার শেকড় ছিল হাওড়ার ডিহিভুটসুট গ্রামের এক হতদরিদ্র পরিবারে। বাবার নাম অখিল সাঁতরা,
এ ছিল সামান্য ওঝা, ভূত প্রেত ঝাড়ানোই ছিল তার পেশা। কিন্তু লোকটা হিংস্র, অর্থলোভী আর দুর্মুখ ছিল, তাই তার পয়সা কখনো জমেনি। সদানন্দ তার বাপের মতো গরিব থাকতে চায়নি। সে ছিল ধূর্ত, শান্ত, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অস্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা। মাত্র 17-18 বছর বয়সে সে ঘর ছাড়ে, নিরুদ্দেশ হয়ে যায়। কেউ তার খোঁজ রাখেনি, রাখার প্রয়োজনও বোধ করেনি। সদানন্দের বাপ অখিলের মৃত্যুর পর একে একে তার পুরো পরিবার, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, সবাই অদ্ভুতভাবে মারা যায়। বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তান্ত্রিকের ভিটে, তাই গ্রামের লোকেরা ভয়ে ওদের বাড়ির দিকে পা বাড়াতো না। ধীরে ধীরে সেই বাড়িও ধুলোয় মিশে গেল। 15 বছর পর যখন সদানন্দ ফিরল, তখন সে আর গ্রাম্য কিশোরটি নেই। তার চাউনিতে এক অদ্ভুত ধার। সে কাউকে কিচ্ছুটি বলল না, চুপচাপ নিজের ভিটেই ঘর তুলল, পাঁচিল দিল। গ্রামের লোকেরা বলতো কলকাতায় সদাগরি অফিসে চাকরি করে নাকি সদানন্দ। তো সেভাবেই কাটছিল। বছর ঘুরতে না ঘুরতে সে বিয়ে করে আনলো আরতিকে। আরতি দেখতে শুনতে ভালোই ছিল, তবে সে কথা বড় একটা বলতো না, তাই প্রতিবেশীদের সাথে খুব একটা জমল না তার। কিন্তু আসল রহস্য শুরু হলো এইখান থেকে। বিয়ের পর সদানন্দ আর বাইরে কাজে যেত না, ঘরে বসে থাকতো। কিন্তু এদিকে তার টাকা বাড়তো হু হু করে। গ্রামের অভাবী মানুষ তার কাছে হাত পাততে আসতো। সকলে সদানন্দকে মান্যগণ্য করতে আরম্ভ করেছিল। কিন্তু তারপরে একে একে ডিহি ভোট শুটে শুরু হলো মৃত্যুর খেলা। ভয়ানক দুরবস্থায় মানুষের মৃতদেহ উদ্ধার হতে আরম্ভ হলো। কয়েকদিন যেতে না যেতেই গ্রামের মানুষ একটা বিষয় লক্ষ্য করল। প্রতি শুক্রবার রাতে একজন করে মানুষ নিখোঁজ হয়ে যায়, আর পরদিন অর্থাৎ শনিবারে তাদের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। আবার কৃষ্ণপক্ষ কিংবা শুক্লপক্ষের ত্রয়োদশীতে পাওয়া যায় রক্তশূন্য ছিবড়ে হয়ে যাওয়া লাশ। এভাবে বছরখানেক চলল তাণ্ডব। ততদিনে গ্রামের প্রত্যেক ঘরে মৃত্যু তার হাজিরা দিয়েছে। গ্রামের সব গরিব গুরুব মানুষ, তারা পালিয়ে যাবেই বা কোথায়, তাই এত বিপদের মধ্যেও বাড়িতে ছিল সকলে। তবে এখন আর উপায় অন্তর না পেয়ে যে যেদিকে পারল প্রাণ নিয়ে পালালো। সকলের এত বিপদ এলেও এই বিপদই যেন সদানন্দের কপাল আরো একবার খুলে দিল। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানকার জমিদার একরকম জলের দরেই তার সমস্ত সম্পত্তি সদানন্দকে বেচে দিয়ে কলকাতায় পালালো। আগেই বলেছি সদানন্দ ধূর্ত, তাই সে কি করল, সেই জমিদারি চড়া দামে এক পশ্চিমী ব্যবসায়ীকে বেচে দিল। তারপর পাকাপাকিভাবে চলে এলো এই গাঙ্গুতিয়ায়। তারপর কি হলো সেটা তো তোদের বললামই। এখানে এসে সে যে প্রাসাদ সম অট্টালিকা গড়ে তুলেছিল, তারই ভেতর নির্বংশ হতে হয় তাকে। বাইরের ঝড়টা যেন একটু জিরিয়ে নিচ্ছে, কিন্তু ক্লাব ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আসছে ক্রমে। স্বপন কাকু গ্লাসের জলটা শেষ করে আবার শুরু করলেন। সাঁতরা নির্বংশ হওয়ার পর সেই বিশাল প্রাসাদটা কিছুদিন অনাদরেই পড়ে রইল। গ্রামের মানুষ ভয়ে ওদিকে পা বাড়াতো না। কিন্তু যৌবন বড় সাংঘাতিক জিনিসে। সেই সময় রক্ত গরম থাকে, ভয় ডরের তোয়াক্কা কেউ করে না। এহেন গ্রামের কিছু ছোকরা ওই পরিত্যক্ত বাড়িটাকেই বেছে নিল তাদের নেশাভানের আড্ডা হিসেবে। নির্জনতা, তার উপরে কেউ দেখার নেই। এর চেয়ে ভালো জায়গা আর কি বা হতে পারত। কিন্তু তারা জানতো না তারা কার ডেরায় গিয়ে বসেছে। দিন 7 পরের ঘটনা। এক সকালে গ্রামের লোক এক ভয়ানক দৃশ্য দেখল।
ওই অট্টালিকার লোহার গেটের সামনে 7-7টা তাগড়ায় ছেলের লাশ পড়ে আছে। তাদের শরীরে কোনো আঘাত নেই, শুধু মুখগুলো ভয়ে নীল হয়ে গিয়েছে, আর চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ওই বাড়িটাকে ঘিরে পরপর এমন দুটো ঘটনা গ্রামের মানুষের মনে এক আতঙ্ক সৃষ্টি করল। বাড়ির সামনের ওই রাস্তা দিয়ে দিনের বেলাতে কাকপক্ষী ওরাও বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে বাড়িটা দেখাতে শুরু করলো তার আসল রূপ। মাসখানেক বাদে দেখা গেল সাদা চুনকাম করা দেওয়ালে অদ্ভুত সব ছোপ ধরেছে। সাধারণ শ্যাওলা ধরলে যেমন সবুজ বা কালচে হয়, এটা কিন্তু তেমন ছিল না। দাগটা অনেকটা কালশিটে পড়া দাগের মতো, খানিকটা নীল আর বেগুনি। রাতের বেলা ওই বাড়ির ভেতর থেকে নাকি অনেকে অমানুষিক সব শব্দ ভেসে আসতে শুনেছে। কখনো গোঙানি, কখনো হাড় চেবানোর মটমট শব্দ। রীতিমতো ভয় পেয়ে যায় সবাই। আশেপাশের সব প্রতিবেশীরা বাড়ি ছেড়ে দূরে সরে যেতে বাধ্য হয়। পুরো এলাকাটা ধীরে ধীরে শ্মশানের মতো খাঁ খাঁ করতে থাকে। কিন্তু লোভ বড় বালাই, সে জিনিস মানুষকে অন্ধ করে দেয়। কোথা থেকে এই মৃত্যুপুরীর খবর পেয়ে লোভে চকচক করে উঠল একজনের চোখ। তার নাম মদন সাঁতরা। মদন ছিল মাঝবয়সী, ধূর্ত এবং অত্যন্ত লোভী প্রকৃতির একজন মানুষ। বরাকরের দারোগার কাছে সে একগাদা ভুয়ো কাগজপত্র আর দলিল নিয়ে এসে হাজির হলো। দাবি করল সেই সদানন্দ সাঁতরার এক জীবিত দুঃসম্পর্কের আত্মীয় সে। আদতে কিন্তু সদানন্দের সাথে তার রক্তের কোনো সম্পর্কই ছিল না, শুধু পদবীর মিল ছিল। আর ওই বিয়রির সম্পত্তির লোভ তাকে টেনে এনেছিল। পুলিশ আর প্রশাসন বেশি ঝামেলা বাড়ায়নি, উল্টে তারা হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, আপদ বিদেই হোক। নামমাত্র শুনানিতে বাড়ি মদনের নামে উঠে গেল। মদন সপরিবারে এসে হাজির হল। অত বড় জমি, বিশাল অট্টালিকা, এসব দেখে তাদের আনন্দের তো আর সীমা নেই। তারই ভেতর গ্রামের 2-1 বয়স্ক মানুষ তাদেরকে সাবধান করতে গিয়েছিল। বলেছিল, ও বাড়িতে যেও না, ওটা রাক্ষসপুরী। কিন্তু মদন তাদের মুখের ওপর তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, রাক্ষস টাক্ষস ওসব আপনাদের কুসংস্কার, এমন প্রপার্টি কেউ ছাড়ে? এখন তোরা হয়তো ভাবছিস আমি এত ডিটেলস জানলাম কি করে। তখন আমার বয়সী বা কত, 21 কি 22, রক্তে পুরো দস্তুর অ্যাডভেঞ্চারের নেশা। কোর্ট থেকে যে পিয়নকে পাঠানো হয়েছিল সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য, সেই গোবিন্দই ছিল আমার বন্ধু। ওরই লেজুর হয়ে আমি আর আমার এক বন্ধু জেদ করে ঢুকে পড়লাম ওই বাড়িতে। যা দেখলাম সেটা আর শোনা কথা নয়, একেবারে হাড় হিম করা বাস্তব। আমরা যখন গেট দিয়ে ভেতরে ঢুকলাম তখন ভর দুপুর, শরৎকাল। কিন্তু গেট পেরোতেই মনে হলো যেন এক বিশাল ফ্রিজারের মধ্যে ঢুকে পড়েছে। বাইরের রোদের তেজ ওখানে নেই, আর কাঁপানো ঠান্ডা। মদনরা নাকে রুমাল দিয়ে বলল, ইস, কতদিন বন্ধ, তাই কেমন ভ্যাপসা গন্ধ হয়েছে। কিন্তু আমি আর গোবিন্দ মুখ চাওয়াচাওয়ি করলাম। ওটা ঠিক ভ্যাপসা গন্ধ ছিল না। তারপর যখন বাড়ির ভেতরে ঢুকলাম, ভেতরের দেওয়ালগুলো দেখে তো আমার গা গুলিয়ে উঠল। শিরা উপশিরার মতো নীল দাগগুলো যেন দপদপ করছে। মনে হচ্ছে বাড়িটা কোনো ইটের তৈরি কাঠামো নয়, ওটা কোনো এক বিশাল কায় প্রাণীর জঠর। দোতলার সেই বিশাল হলঘরটায় আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ গেল মদনের ছোট মেয়েটার দিকে। বছর 8 বয়স হবে তার, নাম টুম্পা। মেয়েটা মায়ের আঁচল আঁকড়ে থরথর করে কাঁপছিল। তার বড় বড় চোখ দুটো স্থির হয়েছিল,
ঘরের কোণের এক ঘুটঘুটে অন্ধকারে। আমি তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলাম দিনের বেলাতে ওই নির্দিষ্ট কোণটায় যেন ঠিকমতো আলো পৌঁছচ্ছে না। খেয়াল করলাম মেয়েটা মাঝে মাঝে শিউরে উঠছে। কৌতূহল সামলাতে না পেরে আমি ওর কাছে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে মা, ওখানে কিছু কি আছে? মেয়েটা কোনো কথা বলল না, শুধু ভয়ে কুঁকড়ে গিয়ে আঙুল তুলে দেখালো। আমি আরো একবার সেই অন্ধকারের দিকে চাইলাম। প্রথমে কিছু নজরে পড়ল না ঠিকই, কিন্তু বেশ কিছুক্ষণ চেয়ে থাকতেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অন্ধকারটা যেন স্থির নয়, ওটা নড়ছে। কুঁচকুঁচে কালো ধোঁয়ার মতো একটা দলা যেন ধীর লয়ে শ্বাস নিচ্ছে, একবার ফুলছে, একবার চ্যাপ্টা হচ্ছে। আর সেই অন্ধকারের ভেতর থেকে মনে হলো দুটো লাল বিন্দু, ঠিক যেন আগুনের ভাটার মতো। ও দুটো আমাদের দিকেই চেয়ে আছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সেই বয়সে ভয় ডরের কোনো ব্যাপারই আমার মধ্যে ছিল না। জায়গাটায় কি আছে দেখতে হবে এমন একটা কৌতূহল তৈরি হলো। সেটাকেই সম্বল করে 2 পা এগিয়েছি, অমনি মনে হলো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে আমার গোড়ালিটা ধরে হ্যাঁচকা টান মারল। আমি হুমড়ি খেয়ে পড়লাম। গোড়ালিটা ভয়ানকভাবে মচকে গেল। গোবিন্দ তাড়াতাড়ি এসে আমাকে তুলে ধরে। সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম এ কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এ ছিল বোধহয় এক সতর্ক বার্তা। বাড়িটা আমাকে বলছে, পালা পালা এখনই, না হলে মরবি। সেদিন আমরা কোনো মতে কাজকর্ম মিটিয়ে সেখান থেকে পালাই, কিন্তু মদন সাঁতরা সে সুযোগ পেল না। মাত্র 3 দিন। তৃতীয় রাতেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মদন, তার স্ত্রী, সেই বাচ্চা মেয়েটা, সকলের দেহ পাওয়া গেল একই অবস্থায়, রক্তহীন, ফ্যাকাশে, আর মুখে সেই বিভৎস আতঙ্কের ছাপ। এবার প্রশাসন আর চুপ থাকতে পারল না। সংবিধানে ভূতের জায়গা নেই ঠিকই, কিন্তু এক বাড়িতে বারবার এমন গণমৃত্যু তো আর উড়িয়ে দেওয়া যায় না। শুরু হলো এক হাই প্রোফাইল ইনভেস্টিগেশন। তখনকার দিনে এখনকার মতো এত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল না। খোদ ডিএম সাহেবের নির্দেশে একটা বিশেষ টিম গঠন করা হলো। এডিজি প্রতিপাল সিং, বিখ্যাত ইনভেস্টিগেটর সোমনাথ গাঙ্গুলি, ফরেন্সিক এক্সপার্ট মিহির পাল, প্যারানর্মাল গবেষক অশোক নরসিমহা, সবাই ছিলেন তাতে। আর সাথে রাখা হলো কলকাতা ইউনিভার্সিটির বটানি ডিপার্টমেন্টের হেড ডক্টর রমেশ কুমার দত্তকে। কারণ ফরেন্সিক টিম জানিয়েছিল দেওয়ালের ওই নীল দাগগুলো এক ধরনের অদ্ভুত উদ্ভিদ বা শ্যাওলা। বাড়িটা কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হলো। 3 মাস ধরে চলল গবেষণা, কিন্তু ফলাফল যা এলো তা বিজ্ঞানের সব থিওরিকে আস্থা খুঁড়ে ছুঁড়ে ফেলার জন্য যথেষ্ট। তাই? তা কাকু, ওই বোটানিস্ট কি পেলেন? ডক্টর রমেশ দত্ত প্রথমে ওগুলোকে সাধারণ ফাঙ্গাস বা শ্যাওলা ভেবেই স্যাম্পেল নিয়েছিলেন, কিন্তু ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের নিচে স্যাম্পেল রাখার পর ভদ্রলোক পাথর বনে যান। তার হাত কেঁপে ওঠে। এরপর ওনার রিপোর্টে যা উনি লিখেছিলেন তা পড়ে সরকারের তাবর আমলারাও ঘাবড়ে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এই বস্তুকে উদ্ভিদ বলা চলে না, বললে সেটা বিজ্ঞানের অপমান। এর কোষ বা টিস্যুর গঠন উদ্ভিদের মতো হলেও এর ভেতরে যে তরল প্রবাহিত হচ্ছে সেটা ক্লোরোফিল নয়, ওটা হিমোগ্লোবিন। তাও কোনো সুস্থ প্রাণীর নয়। বহু দিনের পচা দূষিত রক্তের সাথে এর অবিকল মিল।
কিছু পরজীবী উদ্ভিদ মৃতদেহে জন্মায় ঠিকই, কিন্তু তারা রক্ত তৈরি করে না। এই শ্যাওলা দেয়াল থেকে চুন সুরকি খাচ্ছে না, এ খাচ্ছে অদৃশ্য কোনো মাংসের নির্যাস। শেষমেশ রিপোর্ট জমা পড়ল। তাতে লেখা হলো আনসলভড মিস্ট্রি ডিউ টু অ্যানোমেলাস অ্যাটমসফেরিক টক্সিসিটি, মানে সোজা বাংলায় ব্যাখ্যা নেই। কেস ফাইল আবার বন্ধ হলো। বাড়িটা হয়ে রইল এক নিষিদ্ধ জোন। এবার ফিরে যাওয়া যাক আবার আগের কথায়, যে সময়টায় সদানন্দ সাঁতরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সদানন্দ ঘর ছাড়ার পর পাগলের মতো ঘুরেছিল শ্মশান থেকে শ্মশানে। তার লক্ষ্য ছিল একটাই, একজন উপযুক্ত গুরু যে তাকে শেখাবে কিছু গোপন মন্ত্র। ঘুরতে ঘুরতে একসময় পলাশপুর গ্রামের এক পরিত্যক্ত শ্মশানে চণ্ডীখোল নদীর পাড়ে তার দেখা হলো বিদুর ঠাকুরের সাথে। বিদুর ছিল এক জটাধারী তান্ত্রিক। গায়ের রং কুঁচকুঁচে কালো, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। সেই বিদুরের সেবা করতে করতেই সদানন্দ শিখল মারণ, উচাটন, স্তম্ভন আরও নানা নিষিদ্ধ বিদ্যা। এভাবে চলতে চলতে একদিন রাতে সদানন্দ দেখল বিদুর এমন কিছু অপজীবকে বশ করেছে যা তার কল্পনারও বাইরে। বাইরের ঝড়ের তেজ আবারও বেড়েছে। শোঁ শব্দ ঘরের মধ্যে থেকেই পাওয়া যাচ্ছে। স্বপন কাকু একটা সিগারেট ধরালেন। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে তিনি আমাদের নিয়ে গেলেন সেই পুরনো দিনের অভিশপ্ত ইতিহাসে। কাকুর গল্পের প্রবাহ ধরে আমরা মুহূর্তে পৌঁছে গেলাম পলাশপুরের শ্মশানে, যেখানে সদানন্দ পরিচয় পেয়েছিল তান্ত্রিক বিদুরের আসল তন্ত্র শক্তির। পিশাচতন্ত্রে একটা কথা আছে, ক্ষমতার প্রথম পাঠ হলো নিষ্ঠুরতা। এ কথা সর্বদা মনে রাখিস। আজ এই ঘোর অমাবস্যার রাতে আমি তোকে সেই ক্ষমতার সাথে পরিচয় করাবো। সেদিনটাই আকাশ ছিল মিশমিশে কালো। পলাশপুরের শ্মশানের শিয়ালের ডাকও শোনা যাচ্ছিল না। মাঝরাতে বিদুরের ডেরায় এসে হাজির হলো একটা লোক। তার আপাদমস্তক চাদরে ঢাকা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। তার গলার স্বরে ছিল আক্রোশ আর প্রতিহিংসা। লোকটা গ্রামেরই কেউ, তার নামটা জানা যায়নি। সে বিদুরের পায়ের কাছে এক থলি রূপোর টাকা রেখে ফিসফিস করে বলল, ঠাকুর, এ যাবৎ তুমি যা বলেছ আমি সব তোমায় এনে দিয়েছি। আর দেরি নয় ঠাকুর, ওই নিতাই হালদার আবার আমার ইজ্জত নিয়ে খেলেছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে আমার ইজ্জত, আমার জমি কেড়ে নিয়েছে। ওকে ওকে এবার সরিয়ে দিতেই হবে ঠাকুর, আজই। তার জন্য যত মূল্য লাগবে আমি দিতে প্রস্তুত। বিদুর ঠাকুর তার রক্তবর্ণ চোখ দুটো মেলে লোকটার দিকে চাইল। তার মুখে ফুটে উঠল এক ক্রূর হাসি। সে পাশেই বসে থাকা সদানন্দকে ইশারা করে বলল, সদানন্দ, প্রস্তুত হয়ে নে, সময় আগত। শ্মশানের চিতার ছাই, মানুষের হাড়ের গুঁড়ো আর পচা রক্ত দিয়ে একটা মণ্ড তৈরি করল বিদুর। তারপর সেই মণ্ডটার সামনে পদ্মাসনে বসল। তার শরীরটা হঠাৎই শক্ত হয়ে গেল। চোখ দুটো উল্টে গিয়ে বেরিয়ে এলো সাদা অংশ। বিদুরের গলা দিয়ে এবার এক অদ্ভুত যান্ত্রিক আর ভারী স্বর নির্গত হলো। সে শুরু করলো এক নিষিদ্ধ জপ, যার প্রতিটা শব্দ শ্মশানের বাতাসকে চাবুকের মতো আঘাত করতে লাগলো। ক্রোং ক্রোং ফট, মহাঘোরে অঘোরে ঘোর ঘোর তরে, রক্ত পিপাসু মাংস লুব্ধে অস্থি চর্বে।
আয় তুই আয়, আয় ডাকিনি যোগিনী পিশাচিনী, হুং 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 মারণায় উচাটনায় নরমাংস বলিম দদাম্যহম স্বাহা। সদানন্দ দেখল মন্ত্রের তালে তালে বিদুরের গায়ের শিরাগুলো ফুলে উঠছে, তার শরীর থেকে কালো একটা ধোঁয়া বার হচ্ছে, কিন্তু বিদুর থামছে না। তার গলার স্বর ক্রমশ চড়তে চড়তে এক পৈশাচিক চিৎকারে পরিণত হলো। করাল বদনে ঘোর নিনাদিনী, চর্ব চর্ব ভক্ষয় ভক্ষয়, শত্রু বিনাশায় বিনাশায়, ক্রিং ক্রিং হুং ফট। আয় আয় ছায়া, আয় কায়া, রক্ত দে প্রাণলে, ওং অঘোরেভ্য অথ সর্বভ্য রুদ্রারূপেভ্য স্বাহা। শ্মশানের আগুন দপ করে জ্বলে উঠল। সদানন্দ দেখল বিদুরের তৈরি করা সেই ছায়ের মণ্ডটা থরথর করে কাঁপছে, আর তারপর আগুনের কুণ্ড থেকে ধীরে ধীরে ধোঁয়ার মতো একটা অবয়ব উঠে এলো। ওটা মানুষের ছায়া নয়, একটা কুঁজো বিকট আকার ছায়া। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো যেন খড়গের মতো বাঁকানো। বিদুর সেই ছায়ার কানে কানে ফিসফিস করে বলল, ইয়া ইয়া গচ্ছ গচ্ছ হন্তব্যম। তারপর সদানন্দকে উদ্দেশ্য করে বলল, চল দেখবি চল। সদানন্দ আর বিদুর চুপি সারে পিছু নিল সেই ছায়ার। গ্রামের শেষ প্রান্তে বাঁশবাগানের পাশেই নিতাই হালদারের বাড়ি। নিতাই তখন সবে মহাজনের বাড়ি থেকে ফিরছিল, হাতে লণ্ঠন। বাঁশবাগানের সরু পথ ধরে সে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে। সদানন্দ শ্বাস বন্ধ করে ঝোপের আড়াল থেকে দেখল লণ্ঠনের আলোয় নিতাইয়ের ছায়াটা তার অজান্তেই কেমন আকার বদলাতে আরম্ভ করেছে। হঠাৎ এবার বাঁশবাগানের ওপর থেকে একটা দমকা বাতাস নামল। লণ্ঠনটা দপদপ করতে করতে নিভে গেল। চড়াচড়ে ছড়িয়ে পড়ল একটা ফ্যাকাশে আলো। প্রথমটায় সদানন্দ দূর থেকে কিছু ঠাউর করতে না পারলেও ধীরে ধীরে তার চোখ সয়ে এলো। সে দেখল নিতাই কেমন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। চারপাশের বাতাসটা যেমন বইতে শুরু করেছিল হঠাৎ করে, তেমন হঠাৎ করে এবার থেমে গেল। আর চারিদিক থেকে একটা খসমস শব্দ ভেসে এলো, যেন কেউ ভারী পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে নিতাইয়ের দিকে। নিতাই কিছু দেখতে পেল না, কিন্তু সদানন্দ দেখল সেই ছায়াটা ক্রমে এগিয়ে গেল নিতাইয়ের কাছে। এরপর নিতাইয়ের কিছু বুঝে ওঠার আগেই পুজো ছায়াটা একেবারে তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। দূর থেকেও সদানন্দ পরিষ্কার দেখতে পেল ছায়াটার কোনো চোখ নেই, কিন্তু তার মুখের জায়গায় একটা বিশাল হাঁ। নিতাই পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ছায়াটা তার লম্বা হাত বাড়িয়ে নিতাইয়ের গলাটা খপ করে ধরে ফেলল। তারপর যা ঘটল তা দেখে সাধারণ মানুষের হৃদযন্ত্র থেমে যেতে পারে। ছায়াটা নিতাইকে শূন্যে তুলে ধরল, ঠিক যেমন করে মানুষ পুতুল নাচায়। নিতাইয়ের হাত পা ছটফট করতে লাগলো। খানিকক্ষণ সেইভাবে নিতাইয়ের ছটফটানি তাড়িয়ে তাড়িয়ে দেখল সে। তারপর তার বাঁকানো নখগুলো বসিয়ে দিল একেবারে নিতাইয়ের বুকে। হিমকি দিয়ে এক ঝলক গরম রক্ত ছিটকে এসে পড়ল আড়ালে লুকিয়ে থাকা সদানন্দের মুখে।
নিতাইয়ের আর্তনাদ বাঁশবাগানের নিস্তব্ধতায় মিলিয়ে গেল। ছায়াটা তার দু হাত দিয়ে নিতাইয়ের শরীরটাকে ছিঁড়ে ফেলল, ঠিক যেন কেউ কাগজ ছিঁড়ছে। রক্তে ভিজে গেল বাঁশবাগানের শুকনো পাতা। কিছুক্ষণ পর ছায়াটা সেই রক্তাক্ত মাংসপিণ্ডটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে আবার অন্ধকারের সাথে মিশে গেল। বিদুর তান্ত্রিক এক কুটিল হাসি হেসে সদানন্দের কাঁধে হাত রেখে বলল, কেমন দেখলি? ভয় পেলি না তো? সদানন্দ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গালে নিতাইয়ের গরম রক্ত তখনও লেগে। সে হাত দিয়ে রক্তটা মুছল, তারপর নিজের রক্তাক্ত আঙুলগুলোর দিকে তাকিয়ে রইল। তার হাত কিন্তু কাঁপছিল না, হৃদস্পন্দনও বাড়েনি, বরং তার চোখের মণিতে এক অদ্ভুত দ্যুতি খেলে গেল। সে বিদুরের দিকে তাকিয়ে হাসল। তার সে হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক আদিম লোভ। এ বলল, গুরু, আমাকে এই বিদ্যা শিখতেই হবে। যে ক্ষমতায় মানুষকে পুতুলের মতন ছিঁড়ে ফেলা যায়, সেই ক্ষমতা আমার চাই। নিতাই হালদারের ছিন্ন ভিন্ন লাশ দেখে সদানন্দের গা শিউরে ওঠা তো দূরের কথা, বরং তার মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চাবিকাঠিটা সে খুঁজে পেয়েছে। সেই রাত থেকেই সদানন্দের আসল সাধনা শুরু। এক কৃষ্ণপক্ষের অমাবস্যা, হস্তা নক্ষত্রের রাত, আকাশ ভেঙে বৃষ্টি নামছে। শ্মশানের কাদা মাটিতে শুইয়ে রাখা হয়েছে এক অপঘাতে মরা চাঁড়ালের পচা গলা দেহ, আর তার পেটের ওপরে ধ্যানাসনে বসে আছে সদানন্দ। সব দেহ মাঝে মাঝে মুখ হাঁ করে জান্তব একটা চিৎকার করে উঠছে। আর সদানন্দ তার মুখে ঠেসে দিচ্ছে ভেজা চাল, ছোলা ভাজা, খই আর দেশি মদ। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতা ভেঙে গেল। দক্ষিণের আকাশ আগুন রঙে রাঙা হয়ে উঠল, বাতাস ভরে উঠল পচা মাংসের দুর্গন্ধে। সদানন্দ বুঝল তার সাধনা বিফলে যায়নি। নরকের দরজা খুলেছে। দিক চক্রবাল জুড়ে ভেসে আসছে অদ্ভুত সব ছায়া, আর তাদের পায়ের শব্দে কাঁপছে চণ্ডীখোলের জল। এই দিন থেকে সদানন্দ আর সাধারণ ওঝা রইল না, সে হয়ে গেল পিশাচ সিদ্ধতান্ত্রিক। পলাশপুর ছেড়ে সে চলে এলো মাদল ঘাটায়। সবর দিঘির পাড়ে দানার জঙ্গলের গভীরে সে পাতল তার নতুন আস্তানা। দিনের বেলা সে সাধারণ তারক ঠাকুর, মানুষের হাত দেখে, জল পড়া দেয়। আর রাতে রাতে সে চালায় তার পিশাচ সাধনা। তার লক্ষ্য প্রেত লোকের এমন এক অপজীবকে বশ করা যার ক্ষমতা অসীম, যে হবে তার আজ্ঞাবহ দাস। 10 বছর ধরে চলল এই হাড় হিম করা সাধনা। সফলও হলো সে, খুঁজে পেল কুম্ভাণ্ড পিশাচকে। মাদলঘাটা গ্রামের বিত্তশালী মিষ্টি ব্যবসায়ী নরহরি পাল। সময়টা ছিল দোল পূর্ণিমার আগের রাত, চাঁচর পোড়ানোর দিন। নরহরি হাট থেকে ফিরছিল অনেক রাতে। সঙ্গী বলতে শুধু আকাশের ম্লান চাঁদ আর তার পথের নির্জনতা। নরহরি বাবলাতলার কাছে এসে থমকে দাঁড়ায়। ফাগুন মাস, কিন্তু বাতাস হঠাৎ ঠান্ডা মেরে গেছে। আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘ। আচমকা তার নাকে আসে এক তীব্র পচা গন্ধ। ইতিমধ্যে কখন যেন ঝিঁঝি পোকার ডাকও বন্ধ হয়ে গিয়েছে।
এক নিরেট নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ থেকে। কতক্ষণ সে ওভাবে দাঁড়িয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ নিস্তব্ধতা ভাঙে একটা গম গম শব্দে। না কোনো জন্তুর ডাক নয়, শব্দটা যেন মাটির গভীর থেকে উঠে আসা এক অশরীরীর আর্তনাদ। নরহরি সাহসী মানুষ, তবুও তার বুকের ভেতরটা সে রাতে ধড়াস করে উঠল। সে ভালো করে দেখার চেষ্টা করলো শব্দটা আসছে কোথা থেকে। ঠিক এমন সময় আকাশ চিরে বজ্রপাত হলো, আর সেই ক্ষণিকের নীলচে আলোয় নরহরি যা দেখল তাতে তার শরীরের রক্ত মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। পথের মাঝখানে তার থেকে ঠিক হাত 10 দূরে দাঁড়িয়ে আছে এক বিভৎস মূর্তি। জিনিসটা আসলে পচা গলা মাংসের এক জীবন্ত স্তূপ। শরীর থেকে খসে পড়ছে মাংসের টুকরো। তার চারিদিকে 10-12টা পায়ের মতো প্রত্যঙ্গ কিলবিল করছে। আর সবচেয়ে ভয়াবহ হলো তার মুখ। দুটো লাল আগুনের মতো চোখের মাঝখানে কোনো নাক নেই, আছে একটা গভীর গহ্বর। সেই গহ্বরের ঠিক সামনে দুটো তীক্ষ্ণ বড়শির মতো দাঁত। আর যখন প্রাণীটা হাঁ করছে তখন সেই গহ্বরের ভেতরে দেখা যাচ্ছে সারিবদ্ধ শত সহস্র ছোট ছোট ক্ষুরোধার দাঁত। নরহরি চিৎকার করার সুযোগ পেল না। সেই মাংসপিণ্ড তার উপরে ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে বাবলাতলার রাস্তায় নরহরির দেহ পাওয়া গেল। তাকে ছিঁড়ে ফেলা হয়নি, কিন্তু তার শরীরটা ছিল একেবারে চ্যাপ্টা, ছিবড়ে হয়ে যাওয়া। সারা শরীরে গোল গোল কালশিটের দাগ, যেন কোনো অতিকায় জোঁক বা ওই জাতীয় কিছু শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চুষে খেয়ে নিয়েছে। নরহরির চিতাভস্যের আগুন নিভতে না নিভতেই আবারও আঘাত এলো। সেদিনটা ছিল শনিবার। গ্রামের সর্দার পাড়ার দীপু সর্দার, যার গায়ে অসুরের শক্তি ধরে, যে একাই দুটো ষাঁড়কে বাগে আনতে পারে, তার দেহটাও পাওয়া গেল বাঁশবাগানের ধারের ডোবায়। সেই একই দৃশ্য। দীপুর বিশাল পেশিবহুল শরীরটা যেন চুপসে গিয়েছে, চামড়া ফ্যাকাশে সাদা, গলার কাছে দুটো গভীর ছিদ্র, আর সারা গায়ে সেই চেনা গোল গোল কালশিটের দাগ। এর ঠিক 3 দিন পর অধীর পৈতুণ্ডী, গ্রামের নামকরা মহাজন, তাকে পাওয়া গেল নিজের বাড়িরই উঠোনে। চোখ দুটো উল্টে আছে, জিভটা বেরিয়ে আছে মুখ থেকে, শরীরের রক্ত উধাও। সপ্তাহের শেষে গগন সরকার, গ্রামের স্কুল মাস্টার, তাকে পাওয়া গেল ওই সবর দিঘির পাড়ে। গ্রামের বাতাস ভারী হয়ে উঠল স্বজনহারাদের কান্নায়, কিন্তু কান্নার চেয়েও বেশি যেটা ছড়ালো তা হলো আতঙ্ক। গ্রামের প্রাচীন রাধা মাধব মন্দিরের প্রধান পুরোহিত কেশব ভট্টাচার্য প্রথম থেকেই সন্দিগ্ধ ছিলেন। তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত মানুষ, শাস্ত্র এবং তন্ত্র উভয়ই তার দখলে। তিনি লক্ষ্য করলেন গ্রামের এই অমঙ্গল শুরু হয়েছে সেই নতুন সাধু অর্থাৎ তারক ঠাকুরের আগমনের পর থেকেই। একদিন গভীর রাতে জমিদার কানাই হালদারের বৈঠকখানায় গোপন সভা বসল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুতের চমক জানলার খড়খড়ি ভেদ করে ভেতরে আসছে। লণ্ঠনের ম্লান আলোয় বসে আছেন জমিদার কানাইলাল, পুরোহিত কেশব ভট্টাচার্য আর গ্রামের 2 প্রবীণ মাতব্বর গদাধর আর হরিপদ। কানাইলাল হুঁকোয় টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। চিন্তায় ভাঁজ পড়ল তার কপালে।
ঠাকুর মশাই, এভাবে তো আর চলে না। প্রজা সব গ্রাম ছেড়ে পালাচ্ছে। দীপু, অধীর, গগন, একে একে সব তরতাজা প্রাণগুলো শেষ হয়ে গেল। পুলিশ তো বলছে হার্ট ফেল, কিন্তু আমি নিজের চোখে গগনের লাশ দেখেছি। অমন শুকিয়ে যাওয়া লাশ আমি জীবনে দেখিনি। কেশব ভট্টাচার্য গম্ভীর মুখে বললেন, পুলিশের সাধ্য নেই রহস্য ভেদ করার কর্তামশাই। লৌকিক মৃত্যু নয়। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি খেয়াল করেছি প্রতিটি মৃত্যুর তিথি আর নক্ষত্রের যোগ আছে। নরহরি মরেছে চতুর্দশীতে, দীপু শনিবারে। এগুলো সব তান্ত্রিক ক্রিয়ার লক্ষণ কর্তামশাই। হরিপদ ভয়ে ভয়ে বললেন, আপনি কি ওই তারক ঠাকুরের কথা বলছেন? ঠিক তাই। লোকটার চোখে আমি শয়তানের ছায়া দেখেছি। দিনের বেলা সে সাধু সাজে, কিন্তু তার আস্থানায় আমি গিয়ে দেখেছি সেখানের পরিবেশ, গন্ধ সব যেন কেমন একটা। আমার দৃঢ় বিশ্বাস ওই সবর দিঘির পাড়ে সে কোনো নিষিদ্ধ পিশাচের আরাধনা করছে, আর আমাদের গ্রামের মানুষগুলো সেই পিশাচের খোরাক হচ্ছে। এবার গদাধর বলে উঠলেন, কিন্তু ঠাকুর মশাই, প্রমাণ কই? তারক ঠাকুরের এখন অনেক নাম ডাক। গ্রামের অর্ধেক লোক তো তাকে মান্যি করে। তাছাড়া তার জল পোড়া খেয়ে নাকি অনেকের রোগ সেরেছে। আমরা যদি হুট করে কিছু করতে যাই, উল্টে গ্রামের লোকই তো আমাদের বিপক্ষে চলে যাবে। কানাইলাল দীর্ঘশ্বাস ফেললেন। সেটাই তো সমস্যা গদাধর। সাপ হয়ে কাটে, আবার ওঝা হয়ে ঝাড়ে। লোকটা ধূর্ত। সে এমন ভাবে ভক্ত তৈরি করেছে যে তার গায়ে হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া। কেশব ভট্টাচার্য বেশ একটু উত্তেজিত হয়ে পড়লেন। ভয় পেলে চলবে না কানাই বাবু, অপেক্ষা করবেন না। আজ গগন গেছে, কাল হয়তো আপনার বা আমার বাড়ির কেউ যাবে। ওই পিশাচের খিদে বাড়ছে। আমি শাস্ত্র ঘেঁটে দেখেছি, ও যদি একবার পূর্ণ শক্তি পায়, তবে এই মাদল ঘাটায় কাক পক্ষীও জ্যান্ত থাকবে না। ওকে গ্রাম ছাড়া করতেই হবে। আমিও তাই চাই ঠাকুর মশাই, কিন্তু প্রশ্নটা হলো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তার ডেরায় গিয়ে তাকে চোখ রাঙানোর বুকের পাটা কার আছে? আপনারা তো জানেন, তারক ঠাকুরের ওই একচালার দিকে তাকালেই কেমন গা ছমছম করে। শোনা যায় রাতে ওখানে নাকি ছায়ারা কথা বলে। হরিপদ নিচু গলায় বললেন, শুনলাম গিরিশ পাত্র নাকি তারক ঠাকুরের খুব নেওয়াটা হয়েছে, দিন রাত নাকি ওখানেই পড়ে থাকে। তা গিরিশকে দিয়ে কি কোনোভাবে? গিরিশ তো মহাচ্ছন্ন। সে তো তারক বাবাকে সাক্ষাৎ শিব জ্ঞান করে। তাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করার আমাদেরই করতে হবে, কিন্তু খুব সাবধান। কাল সকালে আমি কয়েকজন বিশ্বাসী লোক নিয়ে যাব। আপনারা সাথে থাকবেন তো? সবাই মাথা নাড়ল বটে, কিন্তু তাদের চোখের আতঙ্ক লুকোনো গেল না। তবে তারা তো আর জানতো না তাদের এই গোপন বৈঠকের কথা বাতাস আগেই পৌঁছে দিয়েছে সবর দিঘির পাড়ে। কারণ পিশাচের কান থাকে না, সে শোনে বাতাসের কম্পন দিয়ে।
এর কিছুদিন বাদে আবার একটা ঘটনা ঘটল। গায়ের মানুষের ঘুম তো কদিনে উড়েই গিয়েছিল, এবার তারক ঠাকুরেরও রাতের ঘুম উড়ল। গিরিশ পাত্র লোকটা ছিল তারক ঠাকুরের একেবারে অন্ধভক্ত, গ্রামের অবস্থাপন্ন মানুষ, মাছের ভেড়ির মালিক। তারক ঠাকুরকে সে দেবতার মতো মানত। সেদিন ভোরে গ্রামের মানুষ যখন সবর দিঘির পূব পাড়ে গিরিশের লাশ খুঁজে পেল, তখন আর সেটাকে মানুষ বলে চেনার উপায় ছিল না। মনে হচ্ছিল একদলা মাংসের পিণ্ড কেউ আছড়ে ফেলে দিয়েছে মাটিতে। গিরিশের ছেলে সতীশ তার বাবাকে শনাক্ত করল, তবে এবারের লাশটা বাকিগুলোর তুলনায় একটু অন্যরকম ছিল। এই লাশটা কেবল রক্ত শূন্যই ছিল না, ওটাকে ছিঁড়ে খুঁড়ে একাকার করে দেওয়া হয়েছিল। এতদিন তারক ঠাকুর বহাল তবিয়তে থাকলেও এই খবর পেয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। সে তো গিরিশকে মারার জন্য পিশাচ চালান দেয়নি। সেদিন গোপনে সদানন্দ সেই লাশের কাছে গিয়েছিল। লাশের অবস্থাটা দেখে তার বুকের ভেতরটাও কেঁপে উঠেছিল। সেই সাথে সেটাও বুঝেছিল এ তার সেই কুম্ভাণ্ড পিশাচেরই কাজ। অর্থাৎ সে পিশাচ এখন শুধুমাত্র সদানন্দের মন্ত্রের তোয়াক্কাতেই চলে না, সে এখন স্বাধীন। তবুও সদানন্দ একবার নিশ্চিত হতে চাইল। সে জানত কুম্ভাণ্ড পিশাচ যেখানে শিকার ধরতে আরম্ভ করে সেখানে প্রকৃতির নিয়ম বদলে যায়। সে অপেক্ষা করতে থাকল। কাটল আরো 6 দিন, আর ঠিক 6ষ্ঠ দিনের মাথায় সবর দিঘির পাড়ে, ঠিক যেখানে গিরিশের রক্ত মাটিতে মিশেছিল, সেখানে গজিয়ে উঠল এক বিশেষ উদ্ভিদ। ক্লাবের বাইরে বৃষ্টির তোড় যেন আরো বাড়ল। বাতাসের শোঁ শব্দে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য কেউ বা কিছু জানলার কাঁচে মাথা কুটছে। স্বপন কাকু তার হাতে ধরা সেই পুঁটুলিটার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে আবার বলতে শুরু করলেন, তোরা কল্পনাও করতে পারবি না সে দৃশ্য। গাছগুলো সাধারণ আগাছা নয়, এদের কাণ্ডগুলো টকটকে লাল, যেন কাঁচা মাংস দিয়ে তৈরি। গাছের পাতা নেই, তার বদলে আছে কাঁটা, বড় বড় বিষাক্ত কাঁটা। আর সেই গাছে যে ফুল ফুটেছে তা দেখে যে কোনো মানুষের কাটা কান বলে ভুল করতে বাধ্য। ফুলগুলো পেকে গেলে ফেটে যায়, আর তখন চারিদিকে ছড়িয়ে পড়ে গলিত মাংসের অসহ্য দুর্গন্ধ। সদানন্দ এসব কিছুর ব্যাপারেই অবগত ছিল। পিশাচ তন্ত্রের উল্লেখ আছে, যখন কুম্ভাণ্ড পিশাচ কোনো স্থানে স্থায়ীভাবে বাসা বাঁধে তখন সেখানে এই নরকের বাস্তুতন্ত্র তৈরি হয়। সদানন্দ বুঝল তার সময় শেষ। সে নরকের দরজা খুলেছে ঠিকই, কিন্তু চাবিটা হারিয়ে ফেলেছে। তবে আসল ভুলটা সদানন্দর একার ছিল না। এর বীজ বোনা হয়েছিল পলাশপুরের শ্মশানে। সেখানে তার অজান্তেই তার উপরে বাটপাড়ি করে গিয়েছে তার গুরু বিদুর তান্ত্রিক। আসলে বিদুর তান্ত্রিক জানত সদানন্দ অতিশয় ধূর্ত। গুরুর সব বিদ্যে শিখে তাকে সরিয়ে দিয়ে পলাশপুরের দখল নিতে চাইবে সে। বিদুরও ছিল ঘুঘু লোক। সদানন্দ যদি ডালে ডালে চলে, বিদুর তান্ত্রিক চলল পাতায় পাতায়। সে সিঁদুরে মেঘ আগেই দেখেছিল, তাই সে সদানন্দকে পিশাচতন্ত্রের সব থেকে বিপজ্জনক কুম্ভাণ্ড পিশাচ জাগানোর মন্ত্র শিখিয়ে দিয়েছিল। সে জানত এই পিশাচকে বশ করা মানুষের কর্ম নয়। সাময়িকভাবে সদানন্দ ক্ষমতাবান হবে ঠিকই, কিন্তু আখেরে এই পিশাচই তাকে নির্বংশ করবে। এভাবেই নিজের বোনা মারণ ফাঁদে শিষ্যকে ফেলে বিদুর আগেই নিরাপদ দূরত্বে পালিয়ে গিয়েছিল। গিরিশের মৃত্যুর পর সদানন্দ সেই বিপদটা বুঝল। আজ হোক বা 10 বছর পর এই পিশাচ তার আহ্বানকারীকে মারবেই। নরকের জীবেরা
তাদের নিজস্ব পরিবেশ তৈরি করে নেয়। সেখানে কেউ তাদের উপরে আধিপত্য চালাক সেটা কখনোই হতে দেবে না তারা। ঠিক এই সময় প্রাণ ভয়ে সদানন্দ মাদলঘাটা ছাড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে জানত পালিয়ে সে বাঁচতে পারবে না। কুম্ভাণ্ড পিশাচ ছায়ার মতো তাকে অনুসরণ করবে। তাই তাকে আটকাতে হলে প্রয়োজন আরো বড় কোনো শক্তির, এমন কোনো শক্তি যা কুম্ভাণ্ড পিশাচকে প্রতিহত করতে পারে। তখনই তার মাথায় এলো এক শয়তানি বুদ্ধি, নারী শক্তি। একমাত্র মহাশক্তিশালী কোনো পিশাচিনীই পারে এই কুম্ভাণ্ডকে রুখতে। আর ঠিক এই সময়ে 15 বছর পর সে ফিরল তার নিজের গ্রাম ডিহিভুরসুটে। সেখানে গিয়ে দেখল তার পরিবারের কেউ বেঁচে নেই। এই তো তোদের আগেই বলেছি। তো সে তার নিজের বাড়ির ভিতের ওপরেই বাড়ি বানালো। আর বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে করে আনলো আরতিকে। বাইরে থেকে আরতিকে সাধারণ লাজুক গ্রাম্য বধূ মনে হলেও তার আসল সত্যটা কেবল জানত সদানন্দ। গ্রামের মানুষ জানতেই পারল না আসলে সদানন্দ বউ বলে যাকে বরণ করে ঘরে তুলল সে মানুষই নয়। আদতে সে ভূত ডামর তন্ত্রে জাগ্রত এক মহাশক্তিশালী পিশাচিনী। সদানন্দ এক ভয়াবহ তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এক মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠা করেছিল। আরতির শরীরের মধ্যে সে আহ্বান করেছিল ডামরিকে। নিজের প্রাণ বাঁচাতে সে নিজের সাথে লালন পালন করছিল এক পিশাচিনীকে। প্রতি রাতে যখন সদানন্দ আরতির পাশে শুতো, সে আসলে শুতো এক জীবন্ত লাশের পাশে, যার ভেতরে বাস করছে এক ক্ষুধার্ত পিশাচিনী। কুম্ভাণ্ড পিশাচ যদি তাকে ধাওয়া করে তবে এই ডামরি হবে তার ঢাল। জিকো হঠাৎ হাত তুলে থামালো। 1 মিনিট স্বপন কাকু, 1 মিনিট। এই কুম্ভান্ত পিশাচ এই জিনিসটা কি? ভূতের গল্পে তো অনেক পিশাচেরই নাম শুনেছি, কিন্তু এই নামটা প্রথমবার শুনলাম। এটা কি জিনিস কাকু? হ্যারিকেনের আলোয় দেখা গেল স্বপন কাকুর চোয়াল দুটো শক্ত হয়ে উঠেছে। সাধারণ ভূত প্রেত আর এই কুম্ভাণ্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রেত জগতের এক ভয়ানক সত্তাই কুম্ভাণ্ড। কুম্ভাণ্ড হল পিশাচদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর, কুৎসিত, পেট মোটা, বিকৃত অঙ্গভঙ্গি যুক্ত এক ঘিনঘিনে জীব। কিন্তু কুম্ভাণ্ড পিশাচি হল এই পিশাচ গোষ্ঠীর রাজা। গরুড় পুরাণের উল্লেখ আছে এ হলো এক বিধ্বংসী, নিষ্ঠুর ও অদম্য অপশক্তি, যা সরাসরি অসুরাচার্য শুক্রদেবের আজ্ঞাবহ। কাকু একটু থামলেন। বড় বড় তান্ত্রিকরাও এদের নাম মুখে আনতে ভয় পায়। মহাদেব, বজরংবলী বা পরশুরাম ছাড়া এদেরকে বশ করার ক্ষমতা কারণ নেই। সদানন্দ সেই আগুনের গোলাতেই হাত দিয়েছিল। এখান থেকে গল্প আবার ফিরল ডিহিভুরসুটে। আরতিকে ঘরে আনার পর সদানন্দ সাময়িক স্বস্তি পেল। স্ত্রী রূপে সেই পিশাচিনী কুম্ভাণ্ডকে দূরে রাখল ঠিকই, কিন্তু সেই পিশাচিনীর নিজেরও তো খিদে আছে। আর এখান থেকেই শুরু হলো ডিহিভুরসুটের সেই মারণ খেলা। আগেই বলেছি কিভাবে ডিহিভুরসুট ফাঁকা হয়ে গেল। কারণটা হলো ওই আরতি। সদানন্দকে রক্ষা করার বদলে সে একে একে গ্রামের মানুষদের থেকেই তার খুন নিবৃত্তি করত। স্বপন কাকু তার পাঞ্জাবির হাতাটা একটু গুটিয়ে নিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছলেন। তারপর জলের গ্লাসটা তুলে আবারও এক চুমুক জল খেলেন। লোভ, আসলে লোভ মানুষকে অন্ধ করে দেয়। সদানন্দ যদি ডিহিভুরসুটে থাকতো তাহলে হয়তো আরো কিছুদিন বাঁচত, কিন্তু সে চাইল আরো বড় সাম্রাজ্য। সবকিছু বেচে কিনে গাঙ্গুতিয়ায় এসে সদানন্দ তৈরি করল
এক বিশাল প্রাসাদোপম অট্টালিকা, যে বাড়িটাকেই কেন্দ্র করে আমাদের এই গল্প শুরু হয়েছিল। সেই বাড়ি তৈরির সময় এক মারাত্মক ভুল করে বসল সে জানতো তার পিছু নিয়েছে কুম্ভাণ্ড পিশাচ, তাই বাড়ির শান্তি, সুরক্ষা ও স্থায়িত্বের আশায় সে বাড়ির ভিতে নিজের রক্ত দিয়ে এক তন্ত্র ক্রিয়া করেছিল। ভেবেছিল এতে তার বাড়ি বন্ধন শক্ত হবে, হলো ঠিক তার উল্টোটা। তার রক্তে মিশে আছে কুম্ভাণ্ড পিশাচের অভিশাপ, তাই নিজের রক্তই যখন সে মাটিতে মেশালো, তখন নিজের দুর্গের দরজাটা শত্রুর জন্য নিজেই খুলল সে। সুরক্ষা তো হলোই না, উল্টে হলো বিপরীত। তার রক্তই হয়ে উঠল পিশাচের নিমন্ত্রণ পত্র। তার যাবতীয় তন্ত্রক্রিয়ায় তৈরি করা রক্ষা কবচ ভেঙে পড়ল। পুরো অট্টালিকায় হয়ে উঠল কুম্ভাণ্ড পিশাচের চারণভূমি। কয়েক মাসের মধ্যেই বাড়ির ভেতর থেকে পচা মাংসের গন্ধ আর অদ্ভুত সব শব্দ আসতে শুরু করল। আর তারপর এলো 1967 সালের সেই কাল রাত্রি। সেদিন আমি নিজে সেখানে ছিলাম না, কিন্তু পরে যা দেখেছি তা ভয়ানক। এক রাতে সদানন্দের পুরো পরিবার শেষ। পুলিশ যখন দরজা ভেঙে ঢুকলো, দেখল 7টা লাশ এদিক ওদিক পড়ে আছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা অপেক্ষা করছিল বাড়ির ছাদের কোণে। সেখানেই পাওয়া গিয়েছিল আরতির মৃতদেহটা। বাড়ির আর সকলের মৃতদেহ একরকম হলেও আরতির দেহটা ছিল অদ্ভুত। সেটা শুকিয়ে কালো দড়ির মতো হয়ে গিয়েছিল, যেন কোনো বিশাল মাকড়সা তার শিকারীর সব রস নিংড়ে বের করে নিয়েছে। অর্থাৎ 2 2 4 করা যায়। চূড়ান্ত লড়াইয়ে কুম্ভাণ্ড পিশাচ জয়ী হয়েছিল। সে ডামরিকে পরাজিত করে তার আশ্রয়স্থলটা ধ্বংস করে দেয়। সারা জীবনের পাপ কাজের ফল এক রাতের মধ্যেই পেয়ে গিয়েছিল সদানন্দ। তবে আক্ষেপ হলো, তার পরিবারের বাকি নির্দোষ লোকগুলোকেও তার জন্যই শাস্তি পেতে হলো। এর পরের ঘটনা তো আগেই বলেছি। নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে শেষমেশ অদ্ভুত সব তথ্যাদি সংগ্রহ করে একরকম নিরুপায় হয়ে আনসলভড মিস্ট্রি তকমা সহ বাড়িটা কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হলো। কিন্তু পাপের ভার মাটি বেশিক্ষণ সইতে পারে না। জানলার দিকে চাইলেন কাকু। বৃষ্টি থেমে গিয়েছে। দূরে কোথাও একটা পেঁচা ডাকছে। প্রকৃতি নিজেই বিচার করল। বছর খানেক বাদে এক বৈশাখী বিকেলে কাল বৈশাখী ঝড় উঠল। আকাশ কালো মেঘে ছেয়ে গেল, আর তারপরেই এক বিশাল বজ্রপাত আছড়ে পড়ল সেই অভিশপ্ত অট্টালিকার ওপর। দাউ দাউ করে জ্বলে উঠল সেই পাপের প্রাসাদ। আগুনের লেলিহান শিখা যখন আকাশ ছুঁয়েছিল, তখন গ্রামের অনেকেই বলেছিল তারা আগুনের মধ্যে নাকি এক বিশাল ছায়া দেখছে। বহু হাত পাওয়ালা এক ছায়া। যন্ত্রণায় ছটফট করতে করতে সে ছায়া মিলিয়ে যাচ্ছে আকাশের বুকে। এখানে ধরে নেওয়া যায় যে স্থানাধার বা আধার নষ্ট হয়ে যাওয়ায় কুম্ভাণ্ড পিশাচও আর থাকতে পারল না। সে ফিরে যায় তার নরকের গহ্বরে। সেই সাথেই মানব ইতিহাসের এক কালো অধ্যায় ছাই হয়ে মিশে যায় মাটিতে। গল্প শেষ করে স্বপন কাকু চুপ করলেন। আমরাও চুপ। কারো মুখে কোনো কথা নেই। হ্যারিকেনের আলো নিভু নিভু। তাহলে সব শেষ? স্বপন কাকু টেবিলে রাখা সেই পুটুলিটার দিকে চেয়ে। তার মুখে এক গভীর বিষাদ। আগুন ঘর পোড়াতে পারে, কিন্তু মাটির খিদে পোড়াতে পারে না। ওই পিশাচ নরকে ফিরে গেছে ঠিকই, কিন্তু সে অপেক্ষায় আছে। একটা নতুন শরীরের অপেক্ষা, একটা নতুন সুযোগের অপেক্ষা। আর আমার ভয় হচ্ছে।
কাকু কথাটা শেষ করতে পারলেন না। ঠিক সেই মুহূর্তেই ক্লাব ঘরের বন্ধ দরজাটা আবারও খুলে গেল। বাইরের অন্ধকার চিরে ঘরে প্রবেশ করল একটা দীর্ঘ ছায়া। আমরা সবাই চমকে দরজার দিকে চাইলাম। হ্যারিকেনের ম্লান আলো গিয়ে পড়ল আগন্তুকের মুখে। অরূপ, আমাদের বন্ধু অরূপ। কিন্তু অরূপকে দেখে মনে হচ্ছে সে যেন এইমাত্র কোনো উৎসব থেকে ফিরল। তার জামা কাপড় ভেজা, জুতোয় কাঁদা লেগে, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। তার স্বভাব সুলভ সেই খিটখিটে মুখভঙ্গিটা এখন অনুপস্থিত। তার বদলে চোখ দুটো চকচক করছে, যেন কি এক কার্যসিদ্ধি করে এসেছে। সে দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে চেয়ে হাসল। তবে সে হাসিটা চেনা ব্যঙ্গাত্মক হাসি নয়। আজকের হাসিতে যেন অন্য কিছু একটা মিশে। কিরে, তোরা সব অন্ধকারে কেন আর এত চুপচাপ? অরূপের গলাটা বেশ চনমনে লাগল। তবে আমরা কেউ কথা বলতে পারলাম না, কারণ কাকুর গল্পের রেশ তখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ। ওদিকে স্বপন কাকু ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি এক দৃষ্টে অরূপের দিকে চেয়ে আছেন। তার হাতে উঠে এসেছে সেই লাল পুঁটুলিটা। অরূপ হাসতে হাসতে ঘরে ঢুকল। পকেট থেকে একটা খাম বের করে টেবিলের উপরে ছুঁড়ে দিল। আজ আমার জীবনের সেরা দিন রে। তোরা তো জানিস গত 2 সপ্তাহ ধরে আমি কি হন্যে হয়ে কাজ খুঁজছিলাম। শেষমেশ একটা জবরদস্ত চাকরি পেয়েছি, তাও আবার যেমন তেমন কোম্পানি নয়, মাল্টি ন্যাশনাল। ওরা একটা বিশাল হেরিটেজ রিসর্ট বানাচ্ছে। কোথায়? অরূপ জানলার দিকে তাকিয়ে বলল, জায়গাটা একটু ইন্টেরিয়রে, কিন্তু দারুণ। গ্রামটার নাম গাঙ্গুতিয়া। কোম্পানি পুরো জমিটা কিনে নিয়েছে। আমাকে ওখানেই সাইট ম্যানেজার হিসেবে থাকতে হবে। স্যালারি যা দিচ্ছে না, উফ, ভাবাই যায় না। শব্দগুলো শোনা মাত্র আমাদের সকলের রক্ত হিম হয়ে গেল। গাঙ্গুতিয়া! হঠাৎ করে স্বপন কাকু এবার যেন একটু চনমনে হয়ে উঠলেন। পাগলের মতো টেবিল টপকে দ্রুত অরূপের কাছে গেলেন। তিনি অরূপের 2 কাঁধ খামচে ধরে মরিয়া হয়ে বললেন, অরূপ, অরূপ, তুই যাস না। ওটা চাকরি নয় বাবা, ওটা মরণ ফাঁদ। তুই জানিস নে ওই মাটির নিচে কি লুকিয়ে আছে। অরূপ বিরক্ত হয়ে কাকুর হাতটা সরিয়ে দিল। ওহ কাকু, আবার আপনি শুরু করলেন আপনার ওইসব আজগুবি গল্প। ভূত, প্রেত, অভিশাপ, এই 21শ শতাব্দীতে দাঁড়িয়ে এসব মানায়? কোম্পানি এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, সয়েল টেস্ট হয়েছে, সব ক্লিয়ার। কাকু যেন এবার বেশ খানিকটা দমে গেলেন। ধীর গলায় বললেন, তুই এখন অন্ধ হয়ে গিয়েছিস, তাই আমার কথা তুই শুনবি না, বুঝলাম। তাছাড়া সে যে তোকে টানছে সেটাও বুঝতে পারছি। যাই হোক, এই জিনিসটা অন্তত রাখ, এই কবচটা। এটা তোকে রক্ষা করবে। এটা শ্মশানকালীর খড়গ ধোঁয়া জল দিয়ে শোধন করা। তারপর তার হাতে ধরা সেই পুঁটুলিটা থেকে একটা মাদুলি জাতীয় কিছু বার করে আনলেন এবং সেটা বাড়িয়ে দিলেন অরূপের দিকে। জিনিসটা হাতে নিল অরূপ। হ্যারিকেনের আলোয় মাদুলিটা চিকচিক করছে। কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকলো অরূপ। তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে মাদুলিটা ছুঁড়ে দিল ঘরের এক অন্ধকার কোণে। রাখুন তো আপনার কবচ। আমি সায়েন্সের স্টুডেন্ট কাকু, ওসব মাদুলি ফাদুলি আমার ধাতে সয় না। আমি আজ ওখান থেকেই আসছি। জায়গাটা মাখনের মতো। কোম্পানি আমাকে যে থাকার জায়গা দিয়েছে ওটা নাকি কোনো এক পুরনো জমিদার বাড়ি ছিল। মূল বাড়িটায় একসময় বাজ পড়ে সব নষ্ট হয়ে গিয়েছিল। কোম্পানি সেই ধ্বংসাবশেষকে রিপেয়ারিং করে যা ঝা চকচকে করে তুলেছে না, সে না দেখলে বিশ্বাস হবে না। তাছাড়া বাড়িটা থেকে দারুণ ভিউ। পুরনো জমিদার বাড়ি! আমার হাত পা কাঁপতে লাগলো। তার মানে তো সদানন্দ সাঁতরার সেই অভিশপ্ত অট্টালিকার ধ্বংসাবশেষ। অরূপের চোখ দুটো এখন হ্যারিকেনের আলোয় জ্বলজ্বল করছে। আমি লক্ষ্য করলাম তার চোখের মণিগুলো স্বাভাবিকের চেয়ে একটু যেন বেশি ছোট মনে হচ্ছে, আর চোখের সাদা অংশটা সামান্য লালচে।
তবে একটা ব্যাপার কি জানিস, ওখানে মাটির গন্ধটা একটু অদ্ভুত, কেমন একটা মিষ্টি মিষ্টি। দেখলাম বাড়ির উঠোন জুড়ে অদ্ভুত লাল লাল গাছ হয়েছে, গন্ধগুলো সেখান থেকেই আসছে বলে মনে হয়। কোম্পানি যদিও বলেছে ওসব গাছ কেটে সাফ করে দেবে। আমাদের আর বুঝতে বাকি রইল না, কুম্ভাণ্ড পিশাচের সেই নরকের বাগান আবার জেগে উঠেছে, আর অরূপ সেই বাগানের নতুন মালি। আপনারা শুনছিলেন আজকের বিশেষ নিবেদন শুভজিৎ ব্যানার্জির কাহিনী কুম্ভাণ্ড পিশাচ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।